বাংলাদেশ সহ ১৩ দেশের জন্য সৌদির অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা। হজ মৌসুমের আগে কেন এই পদক্ষেপ নিল রিয়াদ? ফিলিস্তিনে জরুরি সেবাকর্মীদের হত্যায় ইসরায়েলের মিথ্যাচার ফাঁস, কাজ হবে কি ইসরায়েল বিরোধী জিহাদের ফতোয়ায়? ট্রাম্পের কারসাজিতে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি, মার্কিন শেয়ার বাজার হারালো $৫ ট্রিলিয়ন, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব, যা ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসায় প্রযোজ্য হবে। নিষেধাজ্ঞা না মানলে রয়েছে কঠিন শাস্তির হুঁশিয়ারি। মূলত হজ মৌসুমের আগে এই নিষেধাজ্ঞা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেন এই পদক্ষেপ নিল সৌদি আরব, যা এরই মধ্যে ওমরার ভিসা পেয়েছেন তারা এখন কি করবেন? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাস দুয়েকের মধ্যেই শুরু হচ্ছে পবিত্র হজ, তাই নিরাপত্তা, অতিরিক্ত ভিড় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজ মৌসুমের আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এই ভিসা নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ অবৈধভাবে হজ পালনের প্রবণতা রোধ করা। প্রতি বছরই বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি যান, অবৈধভাবে থেকে গিয়ে হজও করেন। এতে হজের সময় অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়। আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের পর নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করেন। এটি শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত বজায় থাকতে পারে। তবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ওমরা ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। ভিসা নিষেধাজ্ঞা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন। কেউ যদি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করে, তাহলে তার বিরুদ্ধে ৫ বছরের জন্য সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বুঝে শুনে অ্যাম্বুলেন্সের বহরে হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যার অভিযোগ বেমালুম অস্বীকার করলেও শেষমেশ ধরা খেয়েছে দখলদার ইসরায়েলের মিথ্যাচার। হামলার একটি ভিডিও ফাঁস হওয়ায় দুঃখ প্রকাশ করে দায় স্বীকার করেছে ইসরায়েলের সেনা সদর। এবছরের ২৩ মার্চ ভোরে রাফায় রেড ক্রস, রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের গাড়ি বহরে থাকা অন্তত ১৫ জনকে গুলি করে হত্যার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিল ইসরায়েলের সেনা সদর। ঘটনাক্রমে ওই বহরে থাকা স্বাস্থ্যসেবা কর্মীদের লাশ গত ৩০ মার্চ একটি গণকবর থেকে উদ্ধার করা হয়। ওই গণকবরে থাকা একজনের জামার পকেট থেকে পাওয়া মোবাইলে আলোচিত ওই হামলার শেষ মুহূর্তের ভিডিও পাওয়া গেছে। ৫ মিনিটের বেশি দীর্ঘ ওই ভিডিও ৫ এপ্রিল ফাঁস করেছে রেড ক্রিসেন্ট। অকাঠ্য প্রমাণ ফাঁস হওয়ার পর এই বিষয়টি স্বীকার করে বিবৃতি দিলেও হত্যার শিকার ১৫ জনের মধ্যে অন্তত ৬ জন হামাসের সাথে জড়িত থাকার অভিযোগ তুলেছে ইসরায়েলের সেনা সদর। যদিও এই অভিযোগের পক্ষে বিস্তারিত আর কোনো তথ্যই ওই বিবৃতিতে ছিল না। সেই সাথে স্বীকার করা হয়েছে, সেনারা ওই বহরে গুলি করার সময় নিরস্ত্র ছিলেন স্বাস্থ্যসেবা কর্মীরা। প্রচণ্ড বিস্ফোরণে শুকনো পাতার মতো আকাশে উড়ে গেল মানুষ, মাটিতে রয়ে গেল পরনের কাপড়। গত ১৬ মাসে প্রায় প্রতিদিনই এমন বিভৎসতার নজির গড়ার পরেও থেমে নেই ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই ঝরছে নিরীহ মানুষের রক্ত। ঈদের আমেজ পুরোপুরি না কাটলেও গাজায় অবশিষ্ট আশ্রয় কেন্দ্রগুলোকে মৃত্যুপুরী বানানোর বর্বরতায় জারি রেখেছে দখলদার বাহিনী। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় হত্যা করা হয়েছে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে। বিস্তারিত ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। বোমার আঘাতে আত্মার সাথে দেহ আকাশে উড়ে গেল। কোনো সিনেমা নয়, ৩ এপ্রিল গাজায় দেখা গেছে এমন ভয়াবহ করুণ দৃশ্য। বিশ্বজুড়ে তখনও কাটেনি ঈদের আমেজ। এর মধ্যেই আবারও মৃত্যুপুরীতে রূপ নিল গাজা। অসংখ্য নিষ্পাপ শিশু ও নারী হারিয়েছেন প্রাণ। তবে বরাবরের মতোই চুপ রয়েছে বিশ্বের বড় বড় মানবাধিকার সংস্থাগুলো। ৪০ বছর বয়সী ফিলিস্তিনের বাসিন্দা হিমাম আল রিফি ধ্বংসস্তূপ থেকে একে একে বের করছেন এক নবজাতকের পরনের কাপড়। কিন্তু এই কাপড় গায়ে দেওয়ার জন্য কেউ বেঁচে নেই। ৩ এপ্রিলের হামলায় হিমামের অন্তঃসত্ত্বা বোন, বোনের স্বামী ও তার মা সবাই নিহত হয়েছেন। শুধু রয়ে গেছে এই অনাগত সন্তানের পোশাকগুলো। যুদ্ধ শুরুর ১ মাস আগে আমার বোনের বিয়ে হয়েছিল। তার গর্ভাবস্থার ৯ম মাস চলছিল। প্রথম সন্তান পৃথিবীতে আসবে
সে কারণে সে অনেক খুশি ছিল। কিন্তু আমার বোন চলে গেছে, তার স্বামী ও গর্ভের সন্তানও চলে গেছে। এই পোশাকগুলো সে তার বাচ্চার জন্য প্রস্তুত রেখেছিল, খুশি মনে সে অপেক্ষাও করছিল। হতাশা মিশ্রিত কণ্ঠে রিফি জানান, এই পোশাকগুলো তার বোন নিজের অনাগত সন্তানের জন্য রেখেছিল, কিন্তু 3 এপ্রিলের হামলায় সবাই চলে গেছে, রয়ে গেছে শুধু কাপড়গুলো। রিফি এতদিন দার আল আরকাম স্কুলের তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এখন সবকিছু মিলিয়ে গেছে। এমন অবস্থায় নিজের 6 সন্তানকে নিয়ে কোথায় যাবেন তিনি, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই স্কুলে এতদিন আমরা ছিলাম, এখানে আমি আমার মাকে হারিয়েছি, বোন ও বোনের অনাগত সন্তানকে হারিয়েছি। ধ্বংসস্তূপের নিচ থেকে যে মরদেহগুলো বের করেছি তারা সবাই নিরীহ ও বেসামরিক লোক, তাদের কাছে কোনো অস্ত্র বা অবৈধ কিছুই ছিল না। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি এই স্কুলটি ফিলিস্তিনের যোদ্ধাদের একটি গোপন আস্তানা ও কমান্ড সেন্টার ছিল, কিন্তু গুড়িয়ে দেওয়া স্কুল ভবন থেকে বেশিরভাগই নারী ও শিশুদের মরদেহ বের করা হয়েছে। ইমাম আল রিফি বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখেছেন, কি দোষ ছিল তার বোন আর বোনের বাচ্চার, যে কিনা কখনো পৃথিবীর আলোই দেখেনি। আমার বোন, তার স্বামী ও তার অনাগত সন্তান সবাই কেন মারা গেল? কি দোষ ছিল তাদের? সেই বাচ্চাটার কি দোষ ছিল? সে তো কখনো পৃথিবীর আলো দেখার সুযোগই পেল না। অবশ্য তারা সবাই এখন আল্লাহর কাছে নিশ্চিন্তে আছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ আরও বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে যে শুধুমাত্র গত 2 সপ্তাহে ফিলিস্তিনে অন্তত 1309 জন বেসামরিক লোক নিহত হয়েছেন, আর নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও 2,80,000 মানুষ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ঠিক কবে থামবে এই হত্যাযজ্ঞ? ইমরান মাহমুদ, বাংলাভিশন। গাজায় ইতিহাসের নৃশংসতম সামরিক আগ্রাসন চালানো এই প্রথম ইসরায়েল বিরোধী জিহাদের ফতোয়া দিয়েছে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমদের সংস্থা IUMS। গাজায় হামলা থামাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোই শুধু নয়, মার্কিন মুসলিমদেরও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানানো হয়েছে। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। অবরুদ্ধ গাজায় 17 মাস ধরে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যেন আসমান জমিনে কেউ নেই গাজাবাসীকে বাঁচাতে। মধ্যপ্রাচ্যের 2-1টি দেশ ছাড়া মুসলিম বিশ্বের বাদবাকি সব দেশ নেহাতি দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে নৃশংসতম এই গণহত্যা। রাষ্ট্রগুলোর এ ব্যর্থতায় চুপ থাকতে না পেরে এবারে মুখ খুলেছেন মুসলিম বিশ্বের শীর্ষ আলেম ওলামারা। প্রথমবারের মতো জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে জিহাদের ডাক দিয়ে ফতোয়া জারি করেছেন তারা। গাজায় হত্যাযজ্ঞ থামাতে বিশ্বের সকল মুসলিমকে এতে শামিল হবার আহ্বান জানানো হয়েছে। মুসলিম বিশ্বের ধর্মীয় এই নেতারা বলছেন, যথেষ্ট হয়েছে, এবারে অবশ্যই বন্ধ করতে হবে গাজায় হত্যাযজ্ঞ। ফতোয়া অনুসারে গাজাবাসীকে রক্ষায় আরব ও ইসলামী বিশ্বের দেশগুলোর ব্যর্থতা ইসলামী আইন অনুসারে গুরুতর অপরাধের শামিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, মুসলিম আলেমদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স IUMS এর পক্ষ থেকে এই ধর্মীয় নির্দেশ জারি করা হয়েছে। আলেমদের প্রতিনিধি হিসেবে IUMS এর মহাসচিব আলী আল কারাদাগি এটি ঘোষণা করেন। তাকে সমর্থন জানিয়েছেন আরও 14 জন বিজ্ঞ ইসলামী পণ্ডিত। কারাদাগি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন। বিশ্বের 170 কোটি সুন্নি মুসলমানের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে তার ফতোয়া বা ফরমানগুলো। 15 দফা সংবলিত ওই ফরমানে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধে প্রত্যেক মুসলিম দেশকে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। একই সাথে ইসরায়েলের সাথে এসব দেশের যে কোনো ধরনের শান্তি বা সমঝোতা চুক্তি পুনর্বিবেচনার নির্দেশ দেয়া হয়। গাজা যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতিও আহ্বান জানানো হয় এতে। ফরমানে বলা হয়, গাজায় পরিকল্পিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে সব মুসলিম দেশের জরুরি ভিত্তিতে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপ করা প্রয়োজন। ইসলামী আইন অনুসারে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ। সুয়েজ খাল, বাব আল মানদেব, হরমুজ প্রণালী সহ আন্তর্জাতিক বিভিন্ন জলপথ, সমুদ্র, আকাশ বা স্থলপথে কোনো কিছু পরিবহনে ইসরায়েলকে সহায়তাও নিষিদ্ধ। দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দেয়া হয় ফরমানে।
ফরমান বা ফতোয়া এক ধরনের ইসলামী আইনি আদেশ। কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় নেতারা এ আদেশ জারি করেন। এটি মেনে চলা বাধ্যতামূলক নয়। তবে গাজা যুদ্ধের এই পর্যায়ে ইসলামী পণ্ডিতদের এই ফতোয়া জারির বিষয়টি মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যের। এটি নতুন করে প্রত্যেক মুসলিমের যার যার নৈতিক ও মানবিক অবস্থান পুনর্বিবেচনার বার্তা। হিজল জোবায়ের, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় ৭০টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ উস্কে দেয় বৈশ্বিক অর্থনীতিতে তৈরি হয়েছে টালমাটাল এক পরিস্থিতি। বিশ্বমন্দার আভাস দিয়েছেন বিশ্লেষকরা। উত্তেজনাকর এই পরিস্থিতিতে মার্কিন পণ্যের ওপর পাল্টা ৩৪% বাড়তি শুল্ক আরোপ করেছে বিশ্ব অর্থনীতির আরেক বৃহৎ শক্তি চীন। তাৎক্ষণিক প্রভাবে বড় ধসের অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা নিয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। মাত্র 2 দিনে গায়েব হয়ে গেছে প্রায় $5 ট্রিলিয়ন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বিশ্বের প্রায় ৭০টি দেশের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ ও চীনের পাল্টা আঘাতের ঘটনায় টালমাটাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। দেশটিতে করোনার মহামারীর পর গত 2 দিনে রেকর্ড দরপতন হয়েছে। মার্কিন স্টক মার্কেট নাসডাক সূচকের এই বড় পতনকে গত কয়েক দশকের মধ্যে বৈশ্বিক অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলে দাবি করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, গত 2 দিনে মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিট থেকে $5 ট্রিলিয়ন বা $5 লাখ কোটি উধাও হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় $8 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন শেয়ার বাজারের এ পতন 2020 সালের কোভিড মহামারী পরবর্তী সময়ের চেয়েও বড় আকারের পতন। ট্রাম্প শুল্ক আরোপ করার 48 ঘণ্টারও কম সময়ের মধ্যে চীন ঘোষণা দেয় তারা যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক বসাবে। চীনের ঘোষণার পর গত শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়। এর ফলে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়ে ওঠার আশঙ্কা বাড়ছে। এদিকে বাজারের এই চরম চাপের সময়ও গোলফ খেলাতেই মগ্ন আছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে ট্রাম্প আশাবাদী বার্তা দিলেও তাতে সন্তুষ্ট হতে পারছেন না মার্কিনিরা। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে গোটা যুক্তরাষ্ট্র। দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভকারীরা। ব্লুমবার্গের সম্পদ সূচক অনুসারে শুল্ক আরোপের পর বিশ্বের শীর্ষ 500 ধনী একদিনে মোট $20,800 কোটি সম্পদ খুইয়েছেন। সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মার্কিন ধনকুবেররা। মেটার শেয়ারের দাম 9% কমে গেছে। ফলে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ $1,790 কোটি খুইয়েছেন, যা তার মোট সম্পদের 9%। অ্যামাজনের শেয়ারের দামও 9% পড়ে গেছে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজস ব্যক্তিগত মোট সম্পদ থেকে $1,590 কোটি খুইয়েছেন। মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গানের প্রধান অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণেই এই সমস্যার সম্মুখীন হতে চলছে মার্কিন অর্থনীতি। চলতি বছরের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জিডিপি সংকুচিত হতে পারে। সেই সাথে দেশটিতে বেকারত্ব বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছেন ফেরোলি। তবে যুক্তরাষ্ট্রে যদি মন্দা হয় সেক্ষেত্রে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। সারা বিশ্বে 60% মন্দার আশঙ্কা করছে সংস্থাটি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই কৌশল বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে, যার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। এদিকে বিশ্বের বিভিন্ন দেশ তো বটেই, খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে টালমাটাল পরিস্থিতিতে ফেলে দেওয়ার মতো বেপরোয়া পদক্ষেপ নেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মার্কিন জনতা। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট সহ বিভিন্ন শহরে। রাজপথে নেমে আসা জনতার হাতে শুধু ট্রাম্প বিরোধী ব্যানার প্ল্যাকার্ড ছিল এমন নয়, ফিলিস্তিনের বর্বরতা থামানোর দাবিতে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও চালিয়েছেন বিক্ষুব্ধরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বিলিয়নিয়ার সহযোগী ইলন মাস্কের সরকারের কাঠামো দ্রুত পরিবর্তন ও প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালানোর সময় যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে এটি ছিল ট্রাম্প বিরোধী এক বিশাল বিক্ষোভ সমাবেশ। বলা হচ্ছে দেশ জুড়ে প্রায় 1200টি স্থানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভে অংশ নিতে মেঘলা আকাশ ও বৃষ্টি উপেক্ষা করেই ওয়াশিংটন মনুমেন্টের পাশে বিশাল ভিড় তৈরি করেন প্রতিবাদকারীরা। আয়োজকরা রয়টার্সকে জানিয়েছেন, ন্যাশনাল মলে 20,000-এরও বেশি মানুষের সমাবেশে অংশগ্রহণের প্রস্তুতি ছিল। এদিকে প্রায় 150টি অধিকার সংস্থা এই ইভেন্টে অংশগ্রহণের জন্য নাম লিখান। ওয়াশিংটন মনুমেন্টের কাছে জড়ো হওয়া মানুষের মধ্যে ছিলেন নিউ জার্সির প্রিন্সটনের অবসরপ্রাপ্ত বায়োমেডিক্যাল বিজ্ঞানী টেরি ক্লেন। তিনি জানান, তিনি এ সমাবেশে উপস্থিত হয়েছেন ট্রাম্পের বিভিন্ন নীতি যেমন অভিবাসন, শুল্ক ও শিক্ষার নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তিনি আরও বলেন, তার মনে হয় তাদের দেশ ও তাদের সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমেরিকাকে আমেরিকা বানিয়ে তুলেছে সেগুলোর উপর আক্রমণ হচ্ছে। দিন গড়ানোর সাথে সাথে স্মৃতিস্তম্ভের আশেপাশে লোকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কিছু মানুষ ফিলিস্তিনি কেফিয়া পরে ফিলিস্তিন মুক্ত করো লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট আইন প্রণেতারা প্রতিবাদে অংশ নিয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের পশ্চিম কেপ মের অবসরপ্রাপ্ত অর্থ ব্যবস্থাপক ওয়াইল্ড হফম্যান বলেন, তিনি ট্রাম্পের অর্থনৈতিক নীতি, বিশেষ করে তার ব্যাপক শুল্ক আরোপের বিষয়ে উদ্বিগ্ন। হফম্যান আরও বলেন, সাধারণত যে রাজ্যগুলোতে ডেমোক্র্যাটরা বেশি ভোট পায় সে রাজ্যের কৃষকদের জন্য এটি ক্ষতিকর হবে। এর ফলে অনেক মানুষের চাকরি চলে যাবে। এছাড়া মানুষ হাজার হাজার ডলার হারিয়েছে। এখন পর্যন্ত ট্রাম্প বিশ্বের 70টিরও বেশি দেশের উপর বাণিজ্য শুল্ক আরোপ করে আর্থিক বাজার নাড়াচাড়া দিয়েছেন। এতে বিভিন্ন দেশের বিরাগের কারণও হয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশকে ক্ষুব্ধ করার পর ট্রাম্প ফ্লোরিডায় গলফ খেলে সময় কাটাচ্ছেন। এদিকে প্রায় 400 জনের মতো মানুষ জমায়েত হয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারীরা প্ল্যাকার্ডে লিখে নিয়ে আসেন, বাজারের অবনতি হচ্ছে আর ট্রাম্প গলফ খেলছে। কানেকটিকাটের স্টামফোর্ডের বিক্ষোভে চিকিৎসা গবেষণার জন্য তহবিল কমানো সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে একটি প্ল্যাকার্ড হাতে অংশ নেন 84 বছর বয়সী সু অ্যান ফ্রিডম্যান। তিনি বলেন, তিনি ভেবেছিলেন তার মিছিল করার দিন শেষ হয়ে গেছে। তারপর তারা মাস্ক ও ট্রাম্পের মতো কিছু লোককে দেখলেন। ইফাত জাহান, বাংলাভিশন। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর চূড়ান্ত অনুমোদনে রাষ্ট্রীয় আইনে পরিণত হল তুমুল বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। বিশ্লেষকদের আশঙ্কা, এই আইনে ভর করে বন্ধ করা হবে শত বছরের পুরনো মসজিদ, মাদ্রাসা, দরগা ও খানকা শরীফ। হুমকির মুখে পড়বে আজমির শরীফ, হাজি আলীর মাজার, নিজামুদ্দিন আউলিয়া ও কুতুবুদ্দিন বখতিয়ার খিলজির দরগার মতো সুপ্রাচীন ধর্মীয় স্থাপনাগুলো। কেন্দ্রীয় সরকার আইনটিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের হাতিয়ার বললেও রয়েছে ভিন্নমত। এ আইনে ভর করে ঐতিহ্যবাহী মুসলিম সম্পত্তির দখল ও ধ্বংসের আশঙ্কা কতটা যৌক্তিক? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। পাল্টাপাল্টি ধর্মীয় উত্তেজনা ক্রমেই বাড়াচ্ছে অসন্তোষের উত্তাপ। নতুন এই আইন কার্যকর হলে চরম অনিশ্চয়তার মুখে পড়বে মুসলমানদের শত শত বছরের পুরনো মসজিদ, মাদ্রাসা, দরগা ও খানকার ভবিষ্যৎ। বিপদে পড়বে দেওবন্দ মাদ্রাসা, আজমির শরীফ, হজরত নিজামুদ্দিন আউলিয়া ও কুতুবুদ্দিন বখতিয়ার খিলজির দরগা, হাজি আলীর মাজারের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। মুসলিম ওয়াকফকৃত সম্পত্তি দখলের পথে কেন এত আগ্রহ দেখাচ্ছে মোদী সরকার? হিন্দু ভোট ব্যাংককে খুশি করার জন্যই কি আনা হলো এমন একপেশে আইন? কেন চুপ করে আছে ভারতের গদি মিডিয়া? বর্তমানে ভারতে প্রায় 9 লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে। আনুমানিক 10 লাখ একর জমির উপর বিস্তৃত এই সম্পত্তির মূল্য প্রায় 1 লাখ কোটি রুপির বেশি। দেশটিতে রেলওয়ে ও প্রতিরক্ষা বিভাগের পরেই মুসলিম ওয়াকফ বোর্ডের মালিকানায় রয়েছে সবচেয়ে বেশি জমি। 1,20,000 মসজিদ, 34,000 দরগা ও মাজার, 1.5 লাখ কৃষি জমি এবং অসংখ্য মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ, স্কুল, দোকানপাট ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রয়েছে এই সম্পত্তির আওতায়। কিন্তু নতুন পাশ হওয়া আইনের কারণে বিশাল সম্পত্তির ভবিষ্যৎ এখন পড়ল ঘোর অনিশ্চয়তার মুখে। আগ্রাসী হিন্দুত্ববাদী রাজনীতি বহুদিন থেকেই নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির মূল হাতিয়ার। নতুন আইনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় পরিসরে হস্তক্ষেপ ও ভারতীয় সমাজে তাদেরকে আগের চাইতে কোণঠাসা অবস্থান নেয়ার আইনি বৈধতা তৈরি হল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই আইনকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সম্পত্তির উপর সরাসরি আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, এর মাধ্যমে মুসলিমদের শতাব্দী পুরনো ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো
সংগঠনগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় মোদি সরকার। সিএএ, এনআরসি, হালাল নিষেধাজ্ঞা, হিজাব বিতর্কের পর এই ওয়াকফ আইন মুসলিমদের ভোগান্তির কফিনে শেষ পেরেক। সম্প্রতি পাশ হওয়া আইনে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ বাধ্যতামূলক। এমনকি সিইও পদেও নিয়োগ পেতে পারেন অমুসলিম কোনো ব্যক্তি। বোর্ডে বাধ্যতামূলক নারী সদস্য যুক্ত করা এবং জেলা প্রশাসকের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে। দেশটিতে মুসলিম ছাড়াও শিখ, হিন্দু, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় বিভিন্ন বোর্ড রয়েছে, যেসব চলে স্বায়ত্তশাসনের ভিত্তিতে। অথচ কেবল মুসলিম ওয়াকফ বোর্ড নিয়ে বিশেষ আইন চালুকে মোদি সরকার উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতের 30টি রাজ্যে সক্রিয় আছে ওয়াকফ বোর্ড। ওয়াকফ সংক্রান্ত 40,000-এর বেশি বিচারাধীন মামলার মধ্যে প্রায় 10,000 মামলা মুসলিমদের দায়ের করা। ওয়াকফ বাই ইউজার ধারা বিলোপের ফলে প্রচলিত ব্যবহার বা মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে স্বীকৃত ওয়াকফ সম্পত্তি আর রক্ষা পাবে না। বোর্ডকে প্রমাণ করতে হবে সম্পত্তির মালিকানা। ফলে লিখিত প্রমাণ নেই এমন শত শত বছরের পুরনো দরগা, মসজিদ, মাদ্রাসা সরকারি নথির অভাবে পড়বে ভয়াবহ অনিশ্চয়তায়। বিশ্লেষকরা বলছেন, হাজার হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের উপর এই আগ্রাসন শুধুমাত্র অতীত নয়, বিপন্ন করবে ভারতের ভবিষ্যৎও। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভারত জুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ কর্মসূচি। এই বিলের স্থগিতাদেশ না দেয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। জানানো হয়েছে সব ধর্ম ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে যুক্ত করা হবে। অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতারা জানিয়েছেন, নিপীড়নমূলক সংশোধনীর বিরুদ্ধে সংবিধান অনুযায়ী যা করা যায় সবই করা হবে। এই বিল নিয়ে মুসলিমদের হতাশ না হতে বলেছেন তারা। ভারতের মুসলমানদের আশ্বস্ত করে বলা হয়েছে, বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আবেদনে সীমাবদ্ধ না থেকে জারি থাকবে প্রতিবাদী কর্মসূচি। পবিত্র ঈদুল আজহার পর আন্দোলনের দ্বিতীয় ধাপ ঘোষণা করা হবে। এই নিয়ে দেশের সাধারণ নাগরিকদের সাথে গোলটেবিল বৈঠকের করবে সংস্থাটি। আন্দোলনের প্রথম পর্যায়ে অংশ হিসেবে ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও কর্মসূচি আগামী শুক্রবার পর্যন্ত দিল্লি সহ বিভিন্ন শহরে পালন করা হবে। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।